কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া। রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর আহ্বান মির্জা ফখরুলের। নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনার বিচার দাবি হেফাজতে। ঢাকায় বিশাল শোডাউন, 23 মে দেশব্যাপী বিক্ষোভের ডাক। কথাবার্তায় বোঝা যায় অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে না, বলেছেন মেজর হাফিজ। করিডোর নিয়ে সামনে আরেকটি বড় বিপদের শঙ্কা। ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, বলেছেন আলী রিয়াজ। অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকায় আপত্তি 11 দলের। দীর্ঘ প্রায় 17 বছর পর দেশে ফিরছেন ডক্টর জুবাইদা রহমান। মঙ্গলবার শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে লন্ডন থেকে ফিরবেন তিনি। 2008 সালে স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য তার সাথে লন্ডন যান জুবাইদা। আহমেদ সরোয়ারের রিপোর্ট। সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা জুবাইদা রহমান। জন্ম সিলেটে। জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে MSc করেন। 1994 সালের 3 ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের সাথে বিয়ে হয় ডক্টর জুবাইদার। চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন ডক্টর জুবাইদা। কিন্তু 1/11-এর পর স্বামীর সাথে তাকেও পোহাতে হয় নানা নির্যাতন, প্রতিবন্ধকতা। 1/11-এর সময় গ্রেফতার হয়ে কারা নির্যাতনের শিকার হয়ে তার স্বামী তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে হয়। সেদিন 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামীর সাথে দেশ ছাড়েন ডক্টর জুবাইদা রহমান। একে একে 17টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি ডক্টর জুবাইদা। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জাইমা রহমানকে নিয়ে থাকতে হয় লন্ডনে। তাদের লন্ডন যাবার কয়েকদিন পর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2008 সালের 26 সেপ্টেম্বর তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুদক। সেই মামলায় জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত। উন্নত চিকিৎসার জন্য এই বছরের 8 ফেব্রুয়ারি লন্ডনে যান বেগম খালেদা জিয়া। টানা 17 দিন দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে 25 ফেব্রুয়ারি লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসা থেকে চিকিৎসা নেন তিনি। অবশেষে শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেশে ফেরার অপেক্ষায় জুবাইদা রহমান। কাতার রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে সোমবার ঢাকায় পৌঁছবেন তারা। 2008 সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরেও ফেরত এসে চাকরিতে যোগ না দেয়ায় তাকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আর 24-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় বিচারিক আদালতের দেয়া সাজা স্থগিত হয়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার নির্বাচন দিতে চায় না। মুখে না বললেও তাদের কথাবার্তায় বোঝা যায় তারা দেশের গণতন্ত্রকে বিকশিত হতে দেবে না। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। হাফিজউদ্দিন আহমদ বলেন, বর্তমান সময়ে আরেকটি বিপদ হয়ে এসেছে মানবিক করিডোর। জনগণের সম্মতি ছাড়াই বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। স্বৈরাচারের অপসারণ হয়েছে, কিন্তু দেশ তো এখনো মুক্ত হয় নাই। আমরা নিজেরাই তো ঝুলন্ত অবস্থায় আছি। 17 বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে। কই নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না। এবং ওয়াকিবহাল ব্যক্তিরা বলছে আগামী 2-3-5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না। তারা মুখে এটি বলে না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি, অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে, মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বাধীনতার পর যারা বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছিল তারাই সংসদে গিয়ে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল। শনিবার বিকেলে নরসিংদীর পলাশ বাস স্ট্যান্ড এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দল পলাশ ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।
জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানবাধিকার ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে জনগণকে গণতন্ত্রে ফেরানোর পদ্ধতি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলে উল্লেখ করেন এই রাজনীতিবিদ। 17 বছরের স্বৈর শাসন থেকে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে মুক্তি পেয়েছি, তখন আমাদের একথা স্মরণ রাখতে হবে যে মানুষের মৌলিক অধিকারগুলো আমাদের ফিরিয়ে দিতে হবে। যদি আমরা সেটা না করতে পারি তাহলে 5ই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। জাতীয় ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয় বলে দাবি করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। অনির্বাচিত সরকার বেশি দিন থাকলে দেশে নানা সমস্যার তৈরি হয় বলে মনে করে জাতীয়তাবাদী সমমনা জোট এনপিপি। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে সংলাপে বসার আগে ডক্টর আলী রিয়াজ বলেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, নেতাকর্মীরা জাতীয় স্বার্থে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলবেন, আবার ছাড় দেওয়ারও মানসিকতা থাকতে হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও রাষ্ট্র গড়ার ক্ষেত্রে একমত হতে পারবেন বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। সমমনা জোটের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন জোটের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে। ফরহাদ বলেন, আগে জাতীয় নির্বাচন হতে হবে, এরপর নির্বাচিত দল স্থানীয় নির্বাচন দেবে। মিয়ানমার বাংলাদেশ করিডর ইস্যুতে শঙ্কা প্রকাশ করেন তিনি। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, স্বাধীন সাংবাদিকতা কঠিন পথ, এই কঠিন পথ মেনেই তা করতে হবে, তবে দালালি করতে চাইলে সেটা ভিন্ন কথা। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তৎকালীন সরকারের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল তার ফলাফল হচ্ছে 1/11 সরকার। ওই সরকার ছিল ভারতের দালাল। মাহমুদুর রহমান বলেন, একজন উপদেষ্টাকে 3 সাংবাদিকের প্রশ্ন এবং একটি ইংরেজি দৈনিক পত্রিকার হেডলাইন একই সূত্রে গাঁথা। এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ আর ভারতীয় আগ্রাসন ফিরিয়ে আনার একটা প্রেক্ষাপট তৈরি করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, যে পরিবর্তনের জন্য অভ্যুত্থান হয়েছে তা এখনো অনেক দূরে। আলোচনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ফেরাতে হলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। স্বাধীন সাংবাদিকতার পথ কঠিন পথ, এবং কঠিন পথের জন্য প্রস্তুতি নিয়েই আপনাকে স্বাধীন সাংবাদিকতা করতে হবে, এর কোনো অপশন নাই। আর যদি সাংবাদিকতার নামে যে নির্লজ্জ দলবাজি, যে নির্লজ্জ তেলবাজি আমরা 16 বছর ধরে দেখতে পেয়েছি, প্রায় 16 বছর ধরে, সেটা যদি করতে চান তাহলে আলাদা কথা, এবং সেটা করলে অবশ্য বিত্ত বৈভব হবে অনেক। পদের কথা বলে দেয় চাই। ভর্তুকি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ চাপাচাপি করলে প্রয়োজনে আইএমএফ এর চুক্তি থেকে সরকার বেরিয়ে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। শনিবার রাজধানীতে কৃষি গবেষণা কাউন্সিলে কৃষি বাজেট 2025-26 টেকসই প্রবৃদ্ধি রূপরেখা শীর্ষক সেমিনারে এ তথ্য জানান তিনি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও জানান, বারবার আলোচনায় পোশাক খাত এলেও কৃষির অবদান উপলব্ধি করা হয় না। কৃষি খাত মানুষকে বাঁচিয়ে রেখেছে মন্তব্য করে তিনি বলেন, কোনো অবস্থাতেই কৃষিকে অবহেলা করা যাবে না। এ সময় কৃষিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, বাজেটে জিডিপির প্রবৃদ্ধির কথা বলা হলেও কৃষির প্রবৃদ্ধি উল্লেখ থাকে না, এটা হতাশার। শিল্পায়ন করতে গিয়ে কোনো পরিস্থিতিতেই কৃষিকে পিছিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নারী কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী। তিনি বলেছেন, এই প্রস্তাব বাস্তবায়ন হলে দেশের পারিবারিক ব্যবস্থার উপর বড় আঘাত লাগবে। ওই কমিটি বাতিলের দাবি জানান ডক্টর শফিকুর। শনিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামাতের জেলা ও মহানগর আমির সম্মেলনে এ দাবি জানান তিনি। সংস্কার কমিটি নামে একটা কমিটি প্রধান উপদেষ্টা বরাবরে তাদের সুপারিশমালা সাবমিট করেছে। আমরা বিস্মিত হয়েছি। আমাদের বিদ্যমান কালচার, তাহজিব, তামাদ্দুন এর সম্পূর্ণ বিপক্ষে তারা কিছু সুপারিশমালা এনেছেন। এগুলা বিবেচনা করার তো প্রশ্নই ওঠে না। এরকম বিষয় যদি সমাজে কখনো ভুল কমেও ঢুকে পড়ে তাহলে সামাজিক ব্যবস্থা একদম তছনছ হয়ে যাবে। জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করে দ্রুত সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, প্রয়োজনে জনগণ আবারও ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের দাবি বাস্তবায়ন করবে। শনিবার কুমিল্লার মুরাদনগরে আয়োজিত জনসভায় বিএনপি নেতারা স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন। জাহাঙ্গীর আলমের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। শনিবার বিকালে কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাঙ্গরা ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে জনমানুষের ঢল। দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আশেপাশের এলাকা থেকে বাঙ্গরা হাই স্কুল মাঠে সমাবেশ স্থলে জড়ো হন বিএনপির হাজারো নেতাকর্মী। আওয়ামী লীগের পুনর্বাসন, দুর্নীতি ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনকে ব্যবহারের অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন বিএনপির নেতাকর্মীরা। আমরা বিপ্লবী সাধারণ ছাত্র জনতা যে আন্দোলন করেছিলাম, আমাদের থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাইজ্যাক করে নিয়ে নেওয়া হয়েছে, তার যথেষ্ট যুক্তি এবং প্রমাণ আমাদের কাছে রয়েছে। আমরা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেছিলাম। যারা এনসিপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করতে চান, তারা এখন আমাদের নেতার দাবি করতে পারবেন না। আপনাদের সাবধানে বলে দিতে চাই, সকল ষড়যন্ত্রকারী জাতদাঙ্গা চালাতে হবে। কিছু ভুইফোর সংগঠন যাদের কোনো অস্তিত্ব নাই সারা বাংলাদেশে, তারা আজকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। সেই বিভ্রান্ত থেকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন, যাতে এরা এই বিভ্রান্তি করতে না পারে, এবং আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আপনারা কি চাকরি পাবেন? বড় লোকের উপকার হবে, এছাড়া সংস্কারের মাধ্যমে বড় লোকদের উপকার হবে, গরিবের কোনো উপকার হবে না। আমরা যেমনি ভাবে একত্রিত থেকে এই স্বৈরাচারকে বিদায় করেছি, আমি সবার হাতে পায়ে ধরে বলতে চাই, তেমনি ভাবে সবাইকে একত্রিত থেকে থাকতে হবে, যাতে করে আগামী দিনেও আমরা আমাদের দাবি আদায় করতে পারি, যাতে আমরা আগামী দিনেও সুন্দর সুষ্ঠু নির্বাচনকে আদায় করে নিতে পারি। সমাবেশ থেকে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের পরামর্শ দিতে পারে, কিন্তু তা বাস্তবায়ন করবে জনগণের ভোটে নির্বাচিত সরকার। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, কুমিল্লা। তীব্র গরম ও ভাইরাসে চরমভাবে ব্যাহত হচ্ছে সাতক্ষীরার বাগদা চিংড়ি চাষ। পুঁজি হারানোর শঙ্কায় ঘের মালিকরা। তবে মৎস্য বিভাগ বলছে, কম গভীরতা ও নিম্নমানের পোনা সরবরাহের কারণে ভাইরাসের সংক্রমণ বেড়েছে। সংকট কাটাতে কারিগরি সহযোগিতার পাশাপাশি নানা পরামর্শও দিচ্ছে তারা। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাদা সোনা খ্যাত সাতক্ষীরার বাগদা চিংড়ি। এবছর জেলায় 58,000 হেক্টর জমিতে এ চিংড়ি চাষ হয়েছে। তবে টানা তাপদাহের কারণে উৎপাদন নিয়ে সংশয়ে চাষিরা। মৌসুমের শুরুতে তীব্র গরম ও ভাইরাসে আক্রমণ হয়েছে প্রায় প্রতিটি ঘেরে। মরে ভেসে উঠেছে বাগদা চিংড়ি। ভাইরাসের আক্রমণের সঠিক কারণ ধরতে পারছে না চাষিরা। তাদের অভিযোগ, পরিস্থিতি থেকে উত্তরণে মৎস্য বিভাগের নেই কোনো পদক্ষেপ। ভালো মাছ পড়ে যদি 40 কেজি, 5-7 কেজি, 8-10 কেজি মরা মাছ পড়ে, এই আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছি। মাছগুলো মরে গেলে এর কোনো দাম নেই, বিক্রি হয় না, এতে আমাদের বহুত লস। আর এর যে কি ধরনের ভাইরাস, মাছ আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, মানে নিস্তেজ হয়ে যাচ্ছে। আমি আগে 100 বিঘের উপরে ঘের করতাম, এখন লস খেতে খেতে ছেড়ে দিতে তার 40-45 বিঘের মতো আছে। কিন্তু এইভাবে যদি লস খেতে থাকে তাহলে সামনে আর টেকে রাখা যাবে না। নিম্নমানের পোনা মোরক লাগার কারণ বলছেন ব্যবসায়ীরা। পানির সরবরাহ নিশ্চিত করা এবং পানির ঘেরের গভীরতা অন্তত মিনিমাম 4 ফুট বা 3.5 ফুট রাখা। এই জন্য আমরা মনে করি যে মৎস্য অধিদপ্তরে যে সমস্ত কর্মকর্তারা আছেন জেলায়, ওনারা একটু দেখভাল করবেন, কারণ এটাই আমাদের একমাত্র অবলম্বন, যেটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয়। সংকট কাটাতে কারিগরি সহযোগিতার পাশাপাশি পরামর্শ দেয়া এবং মাঝে মধ্যে ফ্রিতে ঘেরে পানি পরীক্ষা করা হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তা। অধিকাংশ চাষিরাই ট্রেডিশনাল ওয়েতে কালচার করে থাকে, যার জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম ঘেরগুলো পানির গভীরতা অনেক কম থাকে। সেই ঘেরগুলাই দেখা যায় যে পানি অনেক গরম হয়ে যাওয়ার কারণে মাছ মারা যায়। তারপরে অনেকে আবার দেখা যায় যে নিম্নমানের পোনা ব্যবহার করে, যার জন্য ভাইরাস লাগারও সম্ভাবনা থাকে।
ভাইরাস ও তাপদাহের কারণে চলতি মৌসুমে চিংড়ির উৎপাদনের লক্ষ্যমাত্রা পড়েছে হুমকির মুখে। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শনিবার আত্মপ্রকাশ করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। উদ্যোক্তাদের দাবি, বিগত স্বৈরাচার সরকারের আমলে বঞ্চিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের নিয়েই এই সংগঠনের পথ চলা। ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও রাজনীতিমুক্ত রাখার পাশাপাশি যোগ্য ব্যক্তিদের দায়িত্ব নেওয়ার আহ্বান রাখেন ক্রীড়া সংগঠকরা। অনুষ্ঠানে ঘোষণা করা হয় নতুন অ্যাডহক কমিটি। মানিক মাহমুদের রিপোর্ট। জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে নতুন সংগঠনের ব্যানারে সাবেক ফুটবল তারকা মেজর হাফিজউদ্দিন আহমেদ, আমিনুল হক, সাব্বিরদের ব্যানারে নতুন মুখ ক্রিকেট লিজেন্ড তামিম ইকবাল, বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে আমরা সেই ব্রাদার্স ইউনিয়নের আহ্বায়ক ইশাক হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মনিরুল হক চৌধুরী, আব্দুল সালাম, খায়রুল কবির খোকন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। নতুন ক্রীড়া সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ক্রীড়া সংগঠকরা বলেন, ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিমুক্ত রাখতে হবে। মাশরাফি, সাকিব সহ জনপ্রিয় খেলোয়াড়দের গায়ে রাজনীতির ট্যাগ লাগিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে নষ্ট করেছে বিগত সরকার। মন্তব্য মেজর হাফিজের। রাজনীতিক ক্ষেত্রে যাই হোক, আমরা ক্রীড়াঙ্গনকে রাজনীতির বাইরে রাখব। কোনো ক্রীড়াবিদকে যেন রাজনৈতিক মতাদর্শের কারণে ধিকৃত হতে না হয়, সেজন্য আমাদের দৃষ্টি সবসময় থাকবে। ক্রীড়াঙ্গনে যে কি পরিমাণ দুর্নীতি, লুটপাট, দলীয়করণ, রাজনীতিকরণ হয়েছে, এটা তো ইতিহাসে মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তো সেখানে যোগ্য ব্যক্তিরা সেখানে স্থান পায়নি। আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান তখনই সফল হবে যখন আপনারা একটা কার্যকর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন একটা দিশা আপনারা দিতে পারবেন, তখনই কিন্তু আপনারা সফল হবেন। অন্তর্বর্তী সরকারের আমলেও স্বৈরাচারের দোষরা সুযোগ বুঝে ফায়দা নিচ্ছে। জেলা ক্রীড়া সংস্থাগুলোর নতুন কমিটি গঠনে ক্রীড়া উপদেষ্টার প্রতি স্বজনপ্রীতির অভিযোগ আমিনুলের। ক্রীড়াঙ্গনে বিভিন্ন দায়িত্বে সরকারের কোনো দুরভিসন্ধি থাকলে তা প্রতিহত করার ঘোষণা ইশাক হোসেনের। আমরা বলতে চাই, আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান উনি বলেছেন যে আমরা ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করব না, দলীয়করণ হতে দেব না। ক্রীড়াঙ্গনকে ক্রীড়াঙ্গনের মতো চলতে দিতে হবে এবং এখানে যারা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন তাদেরকেও রাজনীতির প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে। যেই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শুধু রুটিন ওয়ার্ক করা, তারা যদি এখানে কোনো দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য থেকে থাকে যে তাদের বাছাইকৃত লোকদেরকে তারা বিভিন্ন জায়গায় তারা সেখানে নিয়োগ দান করবে, তাহলে সেটার বিরুদ্ধে কিন্তু জনগণ অবশ্যই প্রতিবাদ করবে। আমরা সকলে প্রতিবাদ করব। আমাদের কাছে বেশ কিছু তথ্যপাত্র রয়েছে যে জেলা প্রশাসক তিনি হয়তো বা মাঠের ক্রীড়া সংগঠন বা কাউকে দিয়ে যদি কমিটি পাঠান, সেই কমিটি পাশ করা হয় না। এই এনএসিতে এসে সেই কমিটি আমাদের উপদেষ্টা মন মতো করে যদি দেওয়া না হয়, সেই কমিটি পাশ হয় না। ক্রিকেট বোর্ডে যোগ্য ব্যক্তির অভাবে অবহেলিত জেলা ও বিভাগের ক্রিকেট, বলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, বা ওটা জেলার থেকে হোক বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, আমি এটাই রিকোয়েস্ট করব যে তাদেরকেই সিলেক্ট করা হোক। যদি আসলে আমাদের স্পোর্টসে কোনো কিছু ডিফারেন্স করতে হয়, তাহলে আমাদের চিন্তায় ডিফারেন্স করতে হবে আর আমাদের ডিসিশন মেকিংয়ে ডিফারেন্স করতে হবে। অনুষ্ঠানে সংগঠনের 44 সদস্যের অ্যাডহক কমিটির নাম ঘোষণা করা হয়। দ্রুতই জেলা ও উপজেলায় কমিটি গঠন করে শুরু হবে সংগঠনের কার্যক্রম। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া। রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে অভ্যর্থনা জানানোর আহ্বান মির্জা ফখরুলের। নারী সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ হাসিনার বিচার দাবি হেফাজতে। ঢাকায় বিশাল শোডাউন, 23 মে দেশব্যাপী বিক্ষোভের ডাক। কথাবার্তায় বোঝা যায় অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে না, বলেছেন মেজর হাফিজ। করিডোর নিয়ে সামনে আরেকটি বড় বিপদের শঙ্কা। ঐকমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, বলেছেন আলী রিয়াজ। অনির্বাচিত সরকারের বেশি দিন ক্ষমতায় থাকায় আপত্তি 11 দলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।